শুভ মহা অষ্টমী। ইতিমধ্যেই এসকে লাইভের পর্দায় আমাদের পুজোর আড্ডা জমে উঠেছে। আমরা মহালয়ার দিন থেকে আড্ডা শুরু করেছিলাম, মাঝখানে সাময়িক বিরতি, আবার মহাষষ্ঠী থেকে আড্ডা শুরু হয়েছে। আজ মহা অষ্টমী। পুজো ইতিমধ্যেই জমে উঠেছে এবং প্যান্ডেলে প্যান্ডেলে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম। বিশেষ করে বিগত 2টি বছর করোনা মহামারী এবং অন্যান্য বিভিন্ন কারণে পুজো প্যান্ডেলে যাওয়ার যেই প্রাণ ছিল, সেই প্রাণটা একটুখানি মিসিং ছিল, কিন্তু সেটা এবার আমরা পেতে শুরু করেছি। এবং ইতিমধ্যেই বিভিন্ন প্যান্ডেলগুলোতে যে ভিড়, সেটা প্রমাণ করছে যে সাধারণ মানুষ এবারের পুজোকে দারুণ রকমভাবে উপভোগ করছে। এবং একই সঙ্গে এবারে পুজোর যেটা অতিরিক্ত একটি তকমা পেয়েছে, যে ইউনেস্কো ঘোষণা করেছে দুর্গাপুজো হেরিটেজ পুজো আমাদের, তো এটা একটা বড় জায়গা যে আমরা আমাদের প্রাণের উৎসব, মনের উৎসব, আমাদের আনন্দের উৎসবকে আমরা এতদিনে খাতায় কলমেও বিশ্বজনীন করতে পেরেছি। এটা ঠিক যে বাঙালি বিশ্বের যে প্রান্তেই ছড়িয়ে আছে, কোনো না কোনোভাবে সেখানে দুর্গাপুজোর আয়োজন এবং সব মিলে আমরা ইন্টারনেটের দুনিয়ায় বসবাস করি, আমরা গ্লোবাল, আমরা টের পাই যে গোটা পৃথিবী জুড়েই দুর্গা উৎসবের আনন্দ হয়। কিন্তু এবার যেন সেই আনন্দটা আরও বেশি পরিমাণে বেড়ে উঠেছে এবং আমরা উপভোগ করছি। এই প্রসঙ্গে একটা পরিসংখ্যান আপনাদের জানাই যে 2019-এ ব্রিটিশ কাউন্সিল তাদের একটি সমীক্ষা রিপোর্টে জানায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বছরে কয়েকটি মাসে 32,300 কোটি টাকার ব্যবসা হয়। এর মধ্যে শুধু জামা কাপড়েই ব্যবসা হয় প্রায় 27,300 কোটি টাকার। এরপরেই আছে খাবার দাবারের ব্যবসা, ওই খাতে ব্যবসা হয় 2,800 কোটির কিছু বেশি। প্যান্ডেল, আলোকসজ্জা এবং অন্যান্য শিল্পকর্মে খরচ হয় 800 কোটি টাকা। ওই সমীক্ষার মূল উদ্যোগী ছিল রাজ্যের পর্যটন দপ্তরে। তারা এই উৎসবকে আগেই বিশ্ব দরবারে তুলে ধরা শুরু করেছে। তারা সব মিলে কোথাও এই যে প্রক্রিয়াটা 2019 থেকে শুরু হয়েছিল এবং 2022-এ গিয়ে সেটা স্বীকৃতি পেল ইউনেস্কোর দ্বারা, সেটা হয়তো একটি আক্ষরিক স্বীকৃতি, কিন্তু আমাদের আনন্দ যেমনটা ছিল তেমনটাই থাকবে এবং আরও বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজকে মহাষ্টমী আড্ডায় উপস্থিত হয়েছি আমাদের শিলিগুড়ির সংস্কৃতি জগতের বেশ কিছু বন্ধু, মানুষ, অভিভাবককে নিয়ে। প্রথমেই পরিচয় করে দেব রূপক দে সরকার, রূপকদার সঙ্গে। রূপকদাকে আমরা পেয়ে অত্যন্ত অত্যন্ত আনন্দিত। আমার বাঁদিকে রয়েছে সুজিত। সুজিত বাংলা গানের সঙ্গে, ব্যান্ড গানের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছে এবং আমাদের অনেক দিন ধরে কাছের বন্ধু। আমার ডান দিকে তাপস, ও যন্ত্রাণুর সঙ্গে রয়েছে, তাছাড়াও ও গিটার শেখায় এবং সবটা মিলে এই গানের চর্চার সঙ্গে অনেকদিন ধরে যুক্ত। খুব আসলে 3টি মানুষই খুব ইনোভেটিভ মানুষ। সৌরভ রয়েছে, কাহন, ও আজকে বাজাবে, কিন্তু আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে এবং নতুন নতুন সঙ্গীত তৈরি করার ক্ষেত্রে ওর একটা দারুণ রকমের এক্সপেরিমেন্টাল কাজ করবার ক্ষেত্রে দারুণ রকমের ভূমিকা রয়েছে। তো আমরা আমাদের আড্ডা শুরু করি। তো প্রথমে একটা গান দিয়েই শুরু হোক, যেহেতু পুজো মানেই গান এবং সঙ্গীতময় একটা ব্যাপার থাকেই, এবং আড্ডা হবে গান হবে না এমনটা হয় না। তো সুজিত একটা গান দিয়ে শুরু করি। অত্যন্ত একটা পরিচিত একটা গান, সবারই পরিচিত একটা গান, সেটা দিয়ে শুরু করছি। গেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরুণী পারে। গেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরুণী পারে। বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সে থা যাই রে আমি, কেমনে সে থা যাই রে আমি। একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় পড়শি বসত করে,
এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শি নগর সেথায় পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। লালন সাইয়ের এই গান দিয়ে, তার পদ দিয়েই আমাদের শুরু হলো মহাষ্টমীর আড্ডা। আমরা ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট, শিলিগুড়ি চার্চ রোডে, সেখানে রয়েছি আড্ডা দিতে। এবং আমাদের এই পুরো অনুষ্ঠান, যে আড্ডার অনুষ্ঠান, সেটা স্পন্সর করছে ওম কালেকশনস। আমরা রূপকদাকে দিয়েই তাহলে শুরু করি। পুজো, সংস্কৃতি, লালন সাই সবটা মিলে এবং বিশ্বজনীন তকমা সবটা মিলে একটা দারুণ ব্যাপারের পুজো শুরু হয়েছে। হ্যাঁ, একটা তো তোমার প্রথমে যে পরিসংখ্যানটা দিলে 2019-এর, তো সেটা যথারীতি এখন আর একটু বাড়বে, আর একটু বাড়বে। 2022-এ আরো বাড়বে। 20-21 আমাদের খুব বাজে গেছে, মলমাস আমরা বলি আর কি। আর ওই ওর গানটা শুনতে শুনতে এত মানে ইয়ে হয়ে গেছিলাম আর কি, মানে লালনকে নিয়ে গান এবং আরশিনগর এর মধ্যে আসছে। অ্যাকচুয়ালি আজকে তো অষ্টমী, এখন পুজোর মিড টার্ম বলা যায় আর কি। তো এই অষ্টমীটা, এই অষ্টমীতে কি পরবো, কি খাবো, এই সে মহালয়া থেকে শুরু হয়ে যায় এই সব। সপ্তমী নবমীটা অত ইম্পর্টেন্স পায় না, অষ্টমীটাতে বেশি। এবার আমি যেটা প্রত্যক্ষ করলাম এবার ঠিকই, সেটা হচ্ছে যে 2 বছরের যে খামতিটা, সেটা কিন্তু শিলিগুড়ির মানুষ বা শিলিগুড়ি থেকে বাইরে থেকে অনেক মানুষ আসে, তারা কিন্তু পুষিয়ে দিয়েছে। ঠিক। টুকটাক ছোটোখাটো হয়তো একটু বৃষ্টিপাত হয়েছে বা দশমী নবমীতে হলেও তাতে মানুষের মধ্যে কোনো উৎসাহের ভাটা পড়বে বলে আমার মনে হয় না। সেদিক থেকে এবারের পুজো বেশ ভালো লাগছে আমার। একটাই শুধু, যেহেতু আমি একজন সমাজকর্মীও বটে, সেটা হচ্ছে যে এই জানো তুমি যে পুজোর ঠিক আগে আগে শিলিগুড়ি শহরে ডেঙ্গি নিয়ে একটুখানি আতঙ্ক ছিল এবং আতঙ্ক আছে এখনো। তো সেই দিকটা একটু মানুষের যদি খেয়াল থাকে, কারণ আমরা জানি পুরসভা যথেষ্ট চেষ্টা করছে, তারা বলছে মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পেতে হবে। তো আমাদের উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে এইটাও যদি একটু ঠিকঠাক মেনটেন করা যায়, তাহলে পরে আমরা আর কোনো বিরূপ অবস্থার সম্মুখীন হব না। অলমোস্ট বেশ ভালো লাগছে এবারের পুজো। ঠিক, এই আনন্দের সঙ্গে সাবধানতা, এটাও যে আমাদের একদম। অত্যন্ত জরুরি। এবং
এটা ঠিক যে আমরা আগেকার দিনেও খুব লক্ষ্য করতাম যখন একান্নবর্তী পরিবার বা বড় বড় পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠান হতো, সেখানে দু একজন গার্জিয়ান বা কর্তা ব্যক্তি যারা থাকতো তাদেরকে একদম মূল অনুষ্ঠানের সঙ্গে সেইভাবে অংশগ্রহণ করতে দেখা যেত না। তারা হয়তো ওই সকালবেলা যেই কাপড়টি ধুতি পরেছে বা এই শার্টটি পরেছে সেটি পরেই শেষ রাত্রি পর্যন্ত কাটিয়ে দিচ্ছে, এবং কোথাও ওই পেছনে ওইটাই কাজ করছে যে বাকি যারা আনন্দ করছে সেই আনন্দটা যেন খুব ঠিকঠাকভাবে ঠিকঠাক যাতে থাকে, কোথাও যেন কোনো অভিভাবকের একটা ব্যাপার। ঠিক। তো এবার যেহেতু আমরা এখন অনেক বেশি উৎসবপ্রবণ, আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি একটা যে কটা দিন বাঁচবো খুব আনন্দে বাঁচবো এই বিষয়টা কাজ করে, তো সেই জায়গা থেকে আনন্দ উৎসবে অংশগ্রহণ যেমন করতে হবে, তো তার পাশাপাশি সাবধানতার যে জায়গাটাও সেটা আর আমাদের হয়ে কেউ করে দেওয়ার নেই, আমাদেরকেই সাবধান থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুজিতের কাছে যাই। সুজিত, তুই কীভাবে দেখছিস এবারে পুজোটাকে? 2 বছর প্রায় সেইভাবে পুজোটা হয়নি, যদিও মানুষ চেষ্টা করেছে একাত্তর বাড়ির থেকে বেরিয়ে এসে, কিন্তু প্রথম বছর তো 2020-তে একদমই প্রায় ঘরবন্দি, 2021-এ একটুখানি ঘর থেকে বেরিয়ে এসেছিল, তখন অনেক বাধা নিষেধ ছিল, হ্যাঁ অনেক বিধিনিষেধের ভেতরে ঢোকা যাবে না এই বিষয়গুলো। সেখান থেকে এবারে একদম সেই অর্থে মুক্ত পুজো, যদিও বৈজ্ঞানিক মতে পুরোপুরি ভয়টা এখনো কেটে যায়নি, যেহেতু আমরা প্রিকশন নেওয়ার জন্য টিকা নিয়েছি, কিন্তু সেটা ট্রিটমেন্টের টিকা নয়। তো সেই জায়গা থেকে একটা আশঙ্কার জায়গা রয়েছে, তবু মানুষের মন তো কতক্ষণ আর আটকে রাখতে পারে। সেই জায়গা থেকে এবারই হয়তো আবার সেই পুরনো পুজোর মতন করে আনন্দে মেতে ওঠা, তো সেই জায়গাটাকে তুই কীভাবে দেখছিস? আসলে 2019-এ আমরা সেইবারই বোধহয় মানে এত খোলামেলাভাবে আনন্দ করতে পেরেছিলাম পুজোতে। তারপরে মানে আমি একদিক দিয়ে মানে একটা দিক দিয়ে বিবেচনা করছি যে আমরা যারা ধরো স্টেজে গান গাইছি, মানে গান বাদ দিচ্ছি আমি, যারা পারফর্মার যে কোনো মানে করতে পারে, তো পুজোটা নিয়ে আমরা অনেকটা এক্সাইটেড থাকি যে পুজো আসবে, আমরা বিভিন্ন জায়গায় যাব, অনুষ্ঠান করব। এবার সেই ব্যাপারটা লাস্ট 2 বছর আমরা পাইনি, বা অনেকটাই কম। গত বছরও একটু আধটু অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা অনেকটাই কম। ওই ব্যাপারটা তো মিস করেছি অবশ্যই, এটা একটা দিক আমি বলছি। তো এইটা এই বছর হয়তো কিছুটা আমাদের খামতিটা কেটেছে কিছুটা, কারণ অনুষ্ঠান চলছে। আরেকটা যেটা দিক রয়েছে না, আমরা মানে একটা ব্যাপার কি, ছোটোবেলা থেকে না একটা জিনিস নিয়ে বড় হয়েছি যে পুজোতে জামা কাপড় হবে, নতুন বন্ধুদের সাথে আড্ডা হবে, তারপর খাওয়া দাওয়া তো রয়েইছে। তো এই ব্যাপারটা না একদম পুরোটাই নেই, মানে লাস্ট 2 বছর তাই হয়েছে। আর যতটা হয়েছে না একদম অল্প অল্প সংখ্যায় 2-4 জন করে বন্ধুরা মিলে সেইভাবে একদম গ্রুপে যে অনেকজন একসাথে আড্ডা দিচ্ছি, সেইটাও প্রায় নেই, 2 বছর দেখিনি আর কি। তো সেটা এই বছর একটু ভালো লাগছে যে সবাই একসাথে আবার ফিরে আসছে, ভিড় দেখতে পাচ্ছি। আর পুজো বলতে যে ওই ভিড়ের মধ্যে গিয়ে মানে প্রতিমা দর্শন করার যে আনন্দটা, সেটা তো অবশ্যই আনন্দ, মানে আমরা এনজয় করছি, যেটা 2 বছর আমরা পাইনি। তো এটা ভালো লাগছে, বেশ খুবই খুবই ভালো লাগছে। সৌরভ? সুজিতা যে বললো ব্যাপারটা একদমই পুরোটাই ঠিক। লাস্ট 2 বছর কেমন করে আমাদের কেটেছে, মানে এটা এই এই পুরো ব্যাপারটা নিয়ে একটা আমাদের মানে দুঃখর থেকে এর থেকে বেশি কিছু নেই। আর এখন যেরকম সিচুয়েশন চলছে, মানুষে যারা যারা এখন বেরোবে, মাস্ক অবশ্যই তারা ব্যবহার করুক, এটা আমি চাইবো। যে কারণ যেই ব্যাপারটা আমরা দেখছি যে সচরাচর যে মানুষ লাস্ট ইয়ার যে হয়েছিল অক্সিজেনের খামতির জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছে একদম। তো সেই জিনিসগুলো খেয়াল রেখে অন্ততপক্ষে এই পুজোটা যাতে আরও আমরা সুন্দর করে তুলতে পারি, তো সেই কারণে এবার আমাদের তো সচেতনতা অবশ্যই দরকার। এবার পুরো ব্যাপারটা মিলিয়ে এখন পুজো আসছে, আজকে অষ্টমী, আর সেই যত দিনগুলো পার করে এসেছি লাস্ট 2 বছর ধরে, যে দিনগুলো আমরা পাইনি, আনন্দের সাথে কাটাতে পারিনি, আশা করি এইভাবে আমরা এই বছর কাটাতে পারবো। ঠিক। এই রূপকদা আবার ওই বিষয়টা উঠে আসলো, সাবধানতার যে জায়গাটা, এবং এখনো সৌরভ বলছে যে মাস্ক পরাটা দরকার। বা এটা তো মানে এখনো উইথড্র হয়নি সরকারিভাবে এটা উইথড্র হয়নি। এখন আমরা যেটা দেখি শিলিগুড়ি শহরে, যে আমি নিজেও অনেক জায়গায় যাই, আমরা কিন্তু পাবলিক গ্যাদারিংসেও যাই, কিন্তু সেখানে আমরা মাস্ক পরে যাই না। বরঞ্চ যেটা হয় সেটা হচ্ছে আমাদের কোনো বন্ধু বান্ধব, এখন আমাদের বয়সের থেকে বা তোমার বয়সের থেকে ওদের বয়স অনেক ডিফারেন্স। ওরা বলছিল ভাল লাগছিল যে 2 বছর আগে ওরা সেই আনন্দটা করতে পারেনি। আমার খারাপ লাগছিল যে 2 বছর আগে ওদের বয়সটা কম ছিল, 2 বছর বয়স বেড়ে গেল।
তো যেটা বলছিলাম যে তখন আমরা কি করি, যে হয়তো কতিপয় দু একটা লোক মাস্ক পরেছে তাদেরকে উল্টে এই এই মাস্ক হলো ভাই, এই মাস্ক হলো কি হয়েছে, আমি তো পড়িনি, এতগুলো বা সদের দু এক লোক, এইটা ঠিক না। কি আছে, এ তো আমরা 20-21 তো দেখেছি অনেকেই তো মাস্ক পরে গেছে, প্লাস সরকারিভাবে যে বাধা নিষেধটা ছিল সেটাও মানা হয়েছে এবং তার ফলও পাওয়া গেছে। ঠিক। তার ফলও পাওয়া গেছে, র্যাম্পেন যেটা হচ্ছিল সেটা কিন্তু কমেছে। কাজেই অষ্টমীর এই প্রবল ভিড়ে এই বিষয়টা আমরা আমরা যখন আমাদের এই অনুষ্ঠানটা করছি তখন রাস্তায় অনেক লোক বেরিয়ে গেছে। আমরা বলবো যে আপনারা আগামী নবমী, দশমী, একাদশী, এই যে বিজয়ার একটা বিশাল পর্ব হয় শিলিগুড়িতে, হিল কার্ট রোডে একটা বিরাট জমায়েত হয়, তো যেটা তুমি বলছিলে একদম চমৎকার কথা, যে আমরা এই আনন্দটা যেন আবার সামনের বছরেও পাই, 2022টা যেন 2023-এও থাকে, 22টার যেন আবার 21-এ ফিরে না যায়। তো সেটা একটা তো আমাদের সবার প্রতি, আমরা যারা এখানে আড্ডা মারতে বসেছি আমাদের প্রত্যেকেরই একটা আবেদন বলুন, অনুরোধ বলুন, এটা তো থাকবেই। ঠিক, বিশেষ করে আজ সকালে যখন এই মহাষ্টমীর অঞ্জলির যে ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে, তখন খুব বেশি করে এটা মনে হচ্ছিল যে পুরো ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু কোথাও একটা মনের মধ্যে আশঙ্কাটা তৈরি হচ্ছে সেটা দেখে, যে যদি হয়তো সবার মুখে মাস্ক থাকলে পরে বিষয়টা ভালো হতো। কিছু মানুষ তার মধ্যে সাবধানী ছিলেন, বিভিন্ন মিডিয়াতে আমরা যে ছবিগুলো দেখেছি সেখানটা দেখতে পেয়েছি যে অনেকেই মাস্ক পরেই অঞ্জলি দিতে গেছেন, কিন্তু তারপরেও এই বিষয়টা, তো কোথাও এই ব্যালেন্সটা যত বেশি হবে তত মনে হয় যে আমরা আরেকটু সুস্থ থাকার দিকে, কেননা যে কোনো রকমের আনন্দ করবার ক্ষেত্রেই সুস্থ থাকাটা একদম খুব খুব বেশি করে প্রয়োজন। এবং বিশেষ করে এই ডেঙ্গুটা আবার খুব ভাবাচ্ছে আর কি মানুষকে। ঠিক, এবং প্রত্যেক বছরই কিন্তু এই পুজোর আগের সময়টাকে এই শিলিগুড়িতে ডেঙ্গুটা, কোনো বছর হয়তো এর প্রকোপটা অনেক বেশি ছিল, কোনো বছর কম, কিন্তু প্রায়ই যেটা হচ্ছে যে আমরা দু একজন করে প্রিয়জনের চলে যাওয়ার খবর কিন্তু ডেঙ্গুতে পাচ্ছি, মানে পুজোর আগে আগে, এবং ডেঙ্গুর কারণে, অন্যান্য কারণ ছাড়াও ডেঙ্গুর কারণে, এটা কোথাও ভাবায়। তো নিশ্চয়ই আমরা জানি যে শিলিগুড়িতে আমরা ডেঙ্গু প্রবণ এলাকাতেই বসবাস করি, শিলিগুড়ি এবং তার আশপাশ অঞ্চলে। সেখানে কোথাও এই বর্ষার জল যখন জমে গিয়ে এই শরৎকালের সময়টা আসে, তখন একটু সাবধান হওয়াটা কোথাও হয়তো দরকার, তাহলে পরে পুজোটা আরেকটুখানি আনন্দের হয়ে ওঠে। তো এই সাবধানতার জায়গা চলতেই থাকবে, আমাদের আড্ডাও চলতে থাকবে, গান তার সঙ্গে অবশ্যই যুক্ত হবে। তো আমরা আরেকটা গান শুনে নিই। এবার কি শুনবো? এবার একটা লোকগানই গাইছি। মানে বিশ্বজিৎদার সাথে তো মানে অনেক দিনের পরিচয় আমাদের। আমরা মানে আমি স্যারই বলি এখনও, মানে যদিও আমি লিটারালি ওনার স্টুডেন্ট ছিলাম না কোনোদিনও, কিন্তু মানে আমরা যেভাবে আমরা বড় হয়েছি, আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই ওনারই স্টুডেন্ট। তো ওই দিক থেকেই স্যার, মানে এখনো স্যারই সেটা। বাই প্রফেশন মাস্টার মশাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, কাজেই স্যার আমারও স্যার একদম। তো উনি ভালো মতন জানে যে আমরা আমাদের একটা ব্যান্ড রয়েছে, আমাদের 3 জন তো বটেই, আরও 2 জন রয়েছে সেই ব্যান্ডে। তো তারা আজকে আসতে পারেনি, কিন্তু মানে আমাদের ব্যান্ডের আমরা মূলত লোকগানই গাই। তো আজকেও বেশিরভাগ আমরা লোকগান নিয়েই পারফর্ম করব। দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নীল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি কেউ পারো? আরে চুল কালো আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি কেউ পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না রে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত
যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা, বলো তো কোন ফুল? আরে বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা, বলো তো কোন ফুল? আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা কাশফুলের চেয়েও সাদা। আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা কাশফুলের চেয়েও সাদা, আমার ভাগ্যে হলো না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না, নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। অসাধারণ, অসাধারণ। এবং এই পুজোকে কেন্দ্র করেই এই যে বন্ধুত্ব, এটারও একটা কিন্তু বড় জায়গা রয়েছে, যে পুজো আসলেই বন্ধু বান্ধবরা এক হওয়ার জায়গা। বিশেষ করে যখন আমরা স্কুল কলেজগুলো পেরিয়ে প্রফেশনাল লাইফে ঢুকে পড়ি, তখন একটা ছড়িয়ে যাওয়ার যা টেন্ডেন্সি থাকে, যে এক জায়গায় থেকে মানে বাড়ির খেয়েই সবাই চাকরি বাকরি বা কাজটা করছে এমনটা নয়, ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ব্যাপার থাকে। এবং পুজোকে কেন্দ্র করেই একটা গ্যাদারিং হওয়ার মানে টার্গেট থাকে সারা বছরে, যে যেখানে থাকে এখানে পুজোর সময় এক এক জায়গায় ফিরবো। এবং রূপকদা, তোমার সময়কার তোমাদের বন্ধুত্বের একটা ধরন, আমাদের একটা বন্ধুত্বের ধরন, এই ব্যাপারটা তুমি কি করে দেখো? তার আগে একটা ছোট্ট প্রশ্ন করবো ওকে, সেটা হচ্ছে সেই বিশেষ মানুষটি কি গায়ের রং কালো? বোঝা গেল না, মানে আমি ওইটাই করতে চাইছিলাম। তো হ্যাঁ, একটা তো ডিফারেন্স আছেই, সেটা হচ্ছে হয় না যে আমরা যখন এদের বয়সী তখন তো সবে টিভি এসছে, সেই বড় বড় বক্সওয়ালা টিভি এখনকার মতন ওই রকম নয়, কম্পিউটার সেইভাবে তো আমরা চোখেও দেখিনি, মোবাইল তো আসেই। তো সেই সময়তে মানে ধরো আজ থেকে 40 বছর আগে যদি বলি, আমার আমার তখন যদি 18-20 বছর বয়স হয়, সে সময় একটা দিন ঠিক হতো সবাই মিলে যে আমরা আজকে অমুক মানে সপ্তমী বা অষ্টমীতে আমরা বেরোবো। কোথায় যাব? তখন হিলকার্ট রোডও, আমার যতদূর মনে হয় তখন বোধ হয় তখন হিলকার্ট রোড এই ডিভাইডটা হয়নি, শিলিগুড়ি শহর তখন একটা রাস্তার উপরে ছিল। আরেকটা মানে তো ওইটা দিয়ে আমরা যেতাম একদম, এখন আমরা ভেনাস মোড় বলি, তখন বলতাম হসপিটাল মোড়, ওখান থেকে ঘুরে জিটিএস দিয়ে আবার বিধান মার্কেট দিয়ে। কিন্তু একটা ডিফারেন্স এখন বুঝতে পারি, এখন হয়তো তোমরাও একমত হবে, এখন কিন্তু এই হিলকার্ট রোড বেস করা দুর্গাপূজাটা খুব একটা হয় না। হ্যাঁ, সাইডেড হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা আমরা বেশ কয়েক বছর ধরে, মানে এক দশক ধরেই প্রায়, আমি যদি ধরে নিই ওদিকে সেন্ট্রাল কলোনি, ওদিকে চম্পা শাড়ি বিরাট, ওদিকে শালুগড়ার ওদিকেও বিরাট বিরাট, এই যে প্রশাসন থেকে একটা বাধা নিষেধ দেওয়া হয় না যে হিলকার্ট রোড বা বিধান রোডে এতটার থেকে এতটা সময় গাড়ি চলবে না, আমার তো মনে হয় চললেও কোনো অসুবিধা নেই। অর্থবহ নেই ব্যাপারটা। হ্যাঁ, তার কারণ তুমি যদি বর্ধমান রোড দিয়ে শক্তিগড়ে ওই উজ্জ্বল সংঘ, বা এদিকে তুমি চলে যাও তড়াই স্কুলের সামনে যে দাদাভাই এবং সুব্রত সংঘ, তো ভিড় হয়। তো আমাদের সময়তে ওই সময়টাই কিন্তু কিশোর সংঘ, মহানন্দা, স্বস্তিকা, হ্যাঁ, এই 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 জিটিএস এগুলোর একটা ব্যাপার ছিল। তো এই ডিফারেন্স, যাদব সমিতির পুজো মারাত্মক। বড় পুজোর মধ্যে আরেকটা ছিল, সেই দিনটা এখনো আসেনি, সেটা হচ্ছে দশমীতে ওই জাতীয় যুব সংঘের ভাসানটা, বিসর্জনের যে শোভাযাত্রা কিভাবে হবে। এখন তো মানে পুজোটা অনেক ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, ঠিক। হ্যাঁ, সেটা সময়ের দাবি হয়তো একদম। এবং সেইটা একটা, আর একটা দেখতে পাই, সেটা হচ্ছে আমি বেশ কয়েকটা জায়গায়, যেমন তড়াই স্কুলের যে বিরাট মাঠটা, বা এনজিপি সেন্ট্রাল কলোনির যে ওই পুজোটা হয়, যেটা ইনস্টিটিউট মাঠে হয়, সেখানে ওই যে খাবারের দোকানের মেলা, এগুলো সেই সময় অতটা ছিল না। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটা মানে সবাই বাড়িতে আসতো, আমাদেরও একান্নবর্তী পরিবারে আমাদেরও প্রচুর আত্মীয় স্বজন আসতো, কাজেই আড্ডার যে সেন্সটা সেটা ওদের থেকে কিন্তু তখন একটু আলাদা ছিল। যেটা তুমি বলেছো, সঠিকভাবেই বলেছো, যে একজন বয়স্ক ব্যক্তি থাকতো, সে একটা রাস ধরে থাকতো আর কি, 10টার মধ্যে বাড়ি ঢুকতে হবে,
বা এই 4টের সময় একটু ঘুমিয়ে বিকালে সন্ধ্যেবেলা এই 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 অনুশাসনগুলো ছিল। ওদের সময় কিন্তু সেই অনুশাসনগুলো নেই। এবং এটা খুব অর্গানাইজড ওয়েতেও, মানে আমার বড় পিসেমশাই এখনো বেঁচে আছেন, 98 বছর বয়স। আমি বড় পিসির বাড়িতে যখনই গেছি আর কি, বড় পিসির বাড়িটা তো একই বিষয় ছিল যে পিসেমশাইয়ের ভাইরা তাদের পরিবার মিলে হয়তো হাড়ি আলাদা হয়েছে কিন্তু একটা বাড়ির মধ্যেই পুরো ব্যাপারটা, একটা বিরাট বড় চত্বর। এবং সেখানে আমরাও কোনো সময় গিয়ে যদি সেখানে হাজির হতাম, মানে তুমি যে আত্মীয় স্বজনের যার কথা বললে, ওইখানটা দেখতাম পিসেমশাইকে এবং পিসেমশাইয়ের পরের যিনি ভাই, পিসেমশাইরা 5 ভাই, এই 2 ভাই কোথাও মূল কোনো অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছেন না, কিন্তু খুব সুন্দর করে এই যে 10টার সময় বাড়ি ফিরে আসা, ঠিক টাইমে সবাই স্নান করে অঞ্জলি দিতে গেল কিনা এটা দেখা, দুপুরে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, এই পুরো ব্যাপারটা। এবং বাড়ির কেউ গান বাজনা জানলে পরে সন্ধ্যেবেলার দিকগুলোতে একটুখানি ঠাকুর দেখতে যাওয়ার, মানে ওই ফিরে আসতে হবে তাড়াতাড়ি, ফিরে এসে ওটার একটা আসর বা দুপুরবেলা। এবং দশমী তো ওই মিষ্টি মুখগুলো করানোর পরে ওই প্রণাম করে সবাই হাতে টাকা পাচ্ছে, এই যে ব্যাপারগুলো সবটাই না, মানে তখন বুঝতাম না, এখন বুঝি খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু ওই 2-3টে মানুষের জন্য। এখন সেটা মিস করা, এবং খুব অর্গানাইজড ওয়েতে করা তো কিন্তু মানে আমরা হয়তো এই ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন গিয়ে পিসির বাড়িতে হাজির হতাম, যে কবার গেছি আর কি, এবং দশমীর পরের দিন আবার ফিরে আসছি। এই পুরো ব্যাপারটার মধ্যে সমস্ত বিষয়গুলো একটা জিনিসও বাদ যেত না খুব সুন্দর করে। এবং সব থেকে মজার কথা যে এখন শুধু বাচ্চাদের না, আমাদেরও হয়তো 4 দিনে পরার জন্য 8 রকমের পোশাক হয়ে যায়, কিন্তু তখন ওই একটা বা দুটো নতুন পোশাক, ম্যাক্সিমাম 2টো সেট, তাই দিয়ে কিন্তু সপ্তমীর থেকে দশমী খুব সুন্দর করে পেরিয়ে যাচ্ছে। এবং কোথাও এটা মনেও হতো না যে অন্যান্য বেড়াইগুলোতে যে আগের জমানো একটু ভালো পোশাক পরে পুজোটা কাটিয়ে দিচ্ছি, এবং নতুন জামাটাকে রেখে দেওয়া, যে ষষ্ঠীর দিন পরবো না, অষ্টমীটা ইম্পর্টেন্ট, সপ্তমীর দিন পরবো না, অষ্টমীটা ইম্পর্টেন্ট, অষ্টমীর দিনও যদি না পরে পার করা যায় 9 পর্যন্ত লোককে বলতে পারবো যে নতুন জামাটা এখনো আছে। এই যে ব্যাপারগুলো, জুতো পরে খাটে হাঁটা, হ্যাঁ জুতো পরে বিছানায়, জুতোটা মাটিতে না, প্রথমত তো রাখা, বাড়িতে এসে জুতোর দোকানে জুতোটা পায়ে পরে দেখে এসেছি, কিন্তু বাড়িতে এসে না বিছানায় খোলা হচ্ছে, নিচে রাখলে নোংরা। আর এটাও ঠিক যে আগেকার দিনে একটা ঘরের মধ্যে, মানে বসার ঘর বলে আলাদা কোনো গল্প ছিল না, একটা ঘরের মধ্যে 2টো খাট তো মিনিমাম, একটা বড় খাট একটা ছোট খাট, ওটাই বসার জায়গা, লোক আসলে ওখানেই বসতে দেওয়া। তো ওখানেই খাটের মধ্যেই প্রথমে জুতোটাকে বাসন থেকে বের করে রাখা, তারপরে ভেবে চিনতে যে পরবো কি পরবো না, মেঝেটা পরিষ্কার আছে কিনা, তারপরে ওটা পরে হাঁটবো, নাহলে খুব কষ্ট হয়। খুব ওই যতক্ষণ নতুন গন্ধ এবং তলাটা খুব পরিষ্কার থাকে, সাদা সোল হলে পরে যেন একটা দাগ না পড়ে। এরকম অনেক মজার বিষয় রয়েছে, বন্ধুত্ব রয়েছে। আমরা মহাষ্টমীর আড্ডা একদম মাঝপথে এসে পৌঁছেছি, এখন ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই ফিরে এসে আমরা বাকি আড্ডাটুকু মারবো। Mango Tree Village Hut. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India.
For contact, call 9733005439. Visit our Facebook page, The Tree Village Haat. What others say about us always matter. Mango Tree Village Haat. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact, call 9733005439. Visit our Facebook page, The Tree Village Haat. What others say about us always matter. কি ঘর বাহানাই মুই আমি, কি ঘর বাহানাই মু আমি, শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মু আমি, শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকো হয়, আমি কয়দিন থাকো হয়। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকা চুলা আমার। লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম মহাষ্টমীর আড্ডায়। আমরা মহাষ্টমীর আড্ডা দিচ্ছি ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট, চার্চ রোড, শিলিগুড়িতে। এবং আমাদের এই যে মহাষ্টমী, মহানবমী, এর আগে মহাষষ্ঠী এবং মহাসপ্তমীর যে আড্ডা, এই আড্ডাগুলো স্পন্সর করছে ওম কালেকশনস, শিলিগুড়ি অন্যতম একটি বস্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। হরেন মুখার্জি রোড, বাইলেন, পাকুড়তলা, তার খুব কাছাকাছি ওদের প্রতিষ্ঠান। এবং সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে ঠিকানা অনুযায়ী ওনারা ডোর টু ডোর যে পৌঁছে দেওয়ার যে বিষয়টা, সেটা ওনারা মেনটেন করেন। আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানকার কালেকশনসগুলো দেখতে পারেন। তো আমরা মহাষ্টমীর আড্ডাতে ব্রেকে যাওয়ার আগে যেখানে আমরা ছিলাম, যে আড্ডা, বন্ধুত্ব এবং ওই পুরনো দিনের যে মজা আড্ডা, সেটা একটু মিস করা বা সেটা হয়তো মানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়াটা হয়তো খুব স্বাভাবিক, মানে সেটা হতেই পারে। যেমন আমরা যে সময়টার কথা বললাম, সেটা যদি আমরা ধরে নিই যে আমরা আগের শতাব্দীর 80-র দশক, 90-এর দশক, 70-এর দশকের কথা বলছি, তার আগে হয়তো পুজোর আরেকটা অন্যরকমের গল্প ছিল, যে পুরো গ্রামের মধ্যে একটাই পুজো, ওই আটচালার মধ্যে পুজো, চণ্ডী মণ্ডপ, এবং ওটা ফিক্সড একটা জায়গা, যেটাকে কেন্দ্র করে দুর্গাপুজো, যেটাকে কেন্দ্র করে সারা বছরে পঞ্চায়েত বসছে, যেটাকে কেন্দ্র করে যে কোনো বিচার ব্যবস্থা, এবং যেটাকে কেন্দ্র করে সকালবেলা এবং সন্ধেবেলা গ্রামের মানুষদের তাস খেলা, আড্ডা, অন্যান্য সমস্ত বিষয়গুলো। তো সেটাও কিন্তু ওই বন্ধুত্বের একটা যে জায়গা গ্রামের মানুষগুলোর। আর একটা জিনিস হতো, সেটা এখনো হয় অবশ্য, কিন্তু তার রূপটা পাল্টেছে। সেটা হচ্ছে যে একটা জলসা হতো। ঠিক, হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখতাম যে আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত এরা আসতেন, তখন বেশ ছোট, এবং সেই কোন ক্লাবের জলসাটা রাত 1টা-2টো অবধি হয়েছে, তার উপরে তার বিখ্যাত হবার ব্যাপারটা। এখন অবশ্য নিয়মটা পাল্টে গেছে, এখন বোধহয় ওরা বলতে পারবে 12টা, 12:30-র পরে বা 11টার মধ্যে, খুব বেশি করে 11টাকে মেনটেন করা হচ্ছে। তখন কিন্তু এই জলসা, সেটা বিজয় সম্মেলনী হিসেবেই হোক, আর নাটক তো হতোই, নাটক যাত্রা, থিয়েটার তো হতোই। এইটা আবার একটা বিশেষ করে মিলনপল্লীর আবাসিক সংস্থা যেখানে, ওখানে এই কালচারটা রয়েছে। হ্যাঁ, মানে ওই মঞ্চটাকে, মানে ঠাকুরের মঞ্চটাকে এমনভাবে তৈরি করা যে বিসর্জনের পরেই দুটো একটা কাপড় এদিক ওদিক করে নিলে ওটা যেন নাটকের স্টেজ হয়ে যায়, এবং তারপরের দিন হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান রয়েছে। এবং ওই জলসা
যেখানে বনশ্রী সেনগুপ্ত, আরতি মুখোপাধ্যায় আসতে পারছে না বা দামি শিল্পীকে আনা সম্ভব হচ্ছে না, সেখানে অর্কেস্ট্রা, লোকাল অর্কেস্ট্রা গুলো, শিলিগুড়ির সেই সময়কার বিখ্যাত অর্কেস্ট্রা গুলো, যেমন রিদম বলে একটা ছিল, এখন সেটা নেই। তোমরা দেখেছো রিদম, শুনেছো? নাম শুনেছো? সে তো বড়, মানে বিশ্বজিৎ বোধহয়, আমরা ছোটবেলায় ওই 7টার থেকে দাঁড়িয়ে থাকতাম কখন রিদম ঢুকবে, হ্যাঁ, এবং 9টার সময় হয়তো মঞ্চে উঠলো। হ্যাঁ, এবার ওই পুরো যে ব্যাপারটা, প্রথম আমরা ভাবতাম যে ওরা হয়তো রেডি হচ্ছে, কিন্তু পরে একটা ওই বিষয় তৈরি থাকতোই, 9টা থেকে 11টা পর্যন্ত শুধু প্র্যাকটিস করতেই টেনে দিচ্ছে ওই যে মানুষ একত্রিত হোক, আরো ক্রেজটা বাড়ুক। সেটা একটা ছিল। 11টা 11:30 শুরু হলো, এবার 2টো 2:30টা 3টে পর্যন্ত, এবং এখন একদম পুরোটাই ভেঙে গেছে। এখন ওদের মতন সুন্দর সুন্দর শিল্পীরা এসছে, কি সুন্দর, যেমন এই লোকগীতিগুলো গাইলো। তো আমাদের সময় তো সেরকম ছিল না, তখন তো আধুনিক গান, হিন্দি সিনেমার গান, এইগুলোই আমরা ডিমান্ড করতাম, সেগুলোই গাওয়া হতো। এটা একটা অদ্ভুত, আমার মনে হয় এটা বোধহয় কিছুটা কালিকা প্রসাদের জন্য হয়েছে বোধহয়। হ্যাঁ, এটা আসলে সব ধরনের গানেই মাঝখানে এরকম কোন মানুষ আসেন যিনি পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দেয়। যেমন তুমি যে সময়টা বললে আরতি, বনশ্রী, এই সময়টাকেও হুট করে একটা সময় একসঙ্গে 3টে মানুষ, সুমন, নচিকেতা, এরা যখনই এলো আর কি, অঞ্জন দত্ত, পুরো মোডটাকে চেঞ্জ করে দিল, বাংলা গান অন্যভাবে মানুষ শুনতে শুরু করলো। আবার তুমি কালিকা প্রসাদের কথা বলছো, যখন কালিকা প্রসাদ এই গান এবং তার গানের তৈরি হওয়ার ইতিহাস সমস্ত কিছু, এবং সেগুলো আমাদের বাঙালির জীবন দর্শনের সঙ্গে কীভাবে যুক্ত হয়ে রয়েছে, এই পুরোটাকে বর্ণনা করে যখন মঞ্চে গাইছেন, তখন এই পুরোটা ওই এনরিচমেন্ট, যেটা একদম ভরে যাওয়া। বলছি এই জন্য যে কালিকা প্রসাদের পর থেকে আমরা খেয়াল করলাম এই বয়সের জেনারেশন ছেলে মেয়েরা, তারা খুব সুন্দরভাবে এই লোকসঙ্গীত এবং ফোক ব্যান্ড, ভূমির একটা বড় ভূমিকা রয়েছে এখানটায়। হ্যাঁ, ভূমির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা, শুরুর দিকটাতে, যখন ওই রকম ভাবে পচা কাকা, তারপরে আরো যে মনে আর নাই রে, এই যে ধরনের গানগুলো, তারপরে তোমার দেখা নাই তো, একটা দারুণ রকমের মানে হিট ওই সময়। তো এই সবটা মিলে কিন্তু ইয়াং জেনারেশনকে, ফোক গানকে নতুন রূপে নিয়ে আসা। এই বয়সের যারা এরা, আমরা যখন এই বয়সে ছিলাম তখন তো আমরা লোকগীতি গাইতামই না বা শুনতামও না। ও বাবা চালাতেন রেডিও, সেখানে লোকগীতি ঠিক আছে, পরে দেখা যাবে, আমরা অন্য কিছু শুনি। তখন শোলে, তারপরে ইয়াদবি বারাত, হোয়াটএভার, এরকম। কিন্তু এখন কিন্তু আমি দেখেছি বহু পুজোর মণ্ডপে এই বয়সের ছেলেমেয়েরা চমৎকার পারফর্ম করছে। আজকে যেমন ও কি সুন্দর গাইছে, ও বাজাচ্ছে, ভালো লাগছে দেখতে। পুরো জেনারেশনের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে এখন, সেটা একটা ব্যাপার। একদম। এবং তাপস, তুই কিছু বল এটা নিয়ে। যেটা বললো উনি, বা যে কয়েকজনকে দেখে হয়তো আমরা খুব ইন্সপায়ার্ড, এখন আমরা ফোক গানটা করছি। অ্যাকচুয়ালি আমরা ফোক গান যখন প্রথম গান বাজনা শুরু করি, তখন হয়তো ফোক বা লোকসঙ্গীতের ওপর সেইভাবে মানে আকর্ষণটা আমাদের ছিল না সেভাবে। মানে কিছু কিছু কমার্শিয়ালস গান যেগুলো হয়, সিনেমার গানগুলো যেগুলো হয়, ওগুলোতে একটু বেশি ঝোঁক ছিল। তারপরে কিছু যারা আর্টিস্ট রয়েছে, তারা তাদের ফোক গান শুনে, তাদের লোক গান শুনে আমরাও ইন্টারেস্ট পেয়েছি যে আমরাও করব। আর বেসিক্যালি আমাদের যে ব্যান্ডটাও আছে, সেই ব্যান্ডটা প্রথম থেকেই ফোক নিয়েই কাজ করছে, ফার্স্ট ব্যান্ড এটাই। তো আমি মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এখন ফোক জনারটার সাথে, আর ভালো লাগে। অন্য গানের সাথেও মানে নিজেকে যুক্ত করার চেষ্টা করি, তবে আমার মেন হার্ড কোর হিসাবে ফোক করছি এখন আর কি। সেটাই একটু আগে যে মানে কথাগুলো বলছিলে আর কি, যে ছোটবেলার যে মানে অনেক স্মৃতি থাকে আমাদের সবারই। এবার আমাদের যদিও কিছুটা তোমাদের থেকে হয়তো কিছুটা আলাদা হবে, তবে কিছু জিনিস মিল আমাদেরও রয়েছে। যেমন একদম শুরুতে তুমি বলছিলে যে ওই পুজোর কিছুদিন আগে থেকে জামা কাপড় নিয়ে, তো আমরা মনে পড়ে যে জামা কাপড় তো হতো, কিন্তু বাড়িতে তখন কেউ যদি আসতো, আমাদের একটা এসে থাকতো এক্সাইটমেন্ট যে জামা কাপড়টা দেখানোর একটা থাকতো, হ্যাঁ, যে বের করে দেখানো যে আমার অষ্টমীর দিন এটা হয়েছে, সপ্তমীর দিনে। তো এই ব্যাপারগুলো খুব আমরা অনেকবার করে, হ্যাঁ, আর ও যতবার বের হতো ততবারই আমাদের ভালো লাগতো। তো অনেক ছোট জিনিস, এরকম অনেক ছোট স্মৃতি আমাদের এখনও মনে পড়ে। তো এগুলোও খুব মিস করি। এখনের পুজোটা একটু আলাদা হয়েছে। তো যাই হোক, এখন যে গানটা গাইছি ওটা কিছুটা এই ব্যাপারটাকে তুলে ধরবে যে আগের অনেক কিছুকে আমরা হয়তো এখন পাই না। তো আগের অনেক খুব আলাদা রকম আমরা সময় কাটাতাম, সেটাই।
গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এইটাই, আগে কি সুন্দর দিন একদম। আচ্ছা, এইটা নিয়ে না রূপকদা একটা মনে প্রশ্নও জাগে যে এটা শুধুমাত্র কি স্মৃতিচারণ করবার জন্যই এই এই যে একটা কি বলবো না না আভিজাত্যর জায়গা, যে প্রত্যেকের ক্ষেত্রেই ছোটবেলাটা খুব সুন্দর ছিল এবং অনেক বড়দের ক্ষেত্রে শোনা যায় যে আমরা যেভাবে এনজয় করতাম তোরা তো তার কিছুই করিস না, বা সেটা স্বাদটাই তোরা পাস না। এই যে ডিফারেন্সটা, এটা জেনারেশন গ্যাপের একটা ডিফারেন্স। হ্যাঁ, এটাই তো জেনারেশন গ্যাপ। কারণ এটা টেস্ট অ্যান্ড চয়েস। ধরো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওই যেটা বললো ওরকম আমাদেরও ছিল যে কেউ বাইরের থেকে আসলে এই এবার পুজোয় কি কি পেয়েছিস রে, বা পাশের বন্ধু কি কি দিয়েছিস রে, এটা। এবার তখনকার দিনে আমাদের যে আনন্দ এবং আমরা যেটা যেভাবে সেটা উপভোগ করেছি, এখন ওরা সেটা সেইভাবে উপভোগ করতে পারবে না। তুমি সঠিক কথাই বলেছো। এখন হচ্ছে জেনারেশন গ্যাপ। আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে এই বয়সের ছেলেরা জিন্সের প্যান্ট পরে তারা ধরো অষ্টমী বা নবমীর দিন কোনো একটা জায়গায় একটা কোনো আজকাল দেখি শিলিগুড়ি শহরে যে বাঘাযতীন পার্কের কোনায় বসে গান করে যাচ্ছে, একদম প্রাণ মাতানো গান করে যাচ্ছে। আমাদের সময় তো সেটা ভাবা যেত না। আমরা ওই আরো যখন বেশি ছোট ছিলাম তখন বাবার হাত ধরে বা কাকা জেঠুর হাত ধরে পুজো দেখতে যাওয়া, আবার ওইখান থেকে ওই সেম রাস্তা দিয়ে ফিরে আসা। এবার আমি যদি বলি যে তোদের থেকে না আমরা অনেক বেশি এনজয় করতাম, সেটা সেই সময় আমরা করতাম ঠিকই, কিন্তু ওরা সেটাকে বুঝতে পারবে না, বা আমরাও এখন ওরা যেভাবে এনজয় করছে সেটাকে ধরতে পারবো না। ধরতে পারলে হয়তো ভালো হতো, আমাদেরও বয়সটা অনেক কমতো, কিন্তু ওদেরটা ওদের মতন। এবং এর পরেও যেমন আমাদের যারা ছেলে মেয়ে আর কি, তারা এখন যেভাবে একটা জিনিস খেয়াল করলাম, এটা আমাদের পারিবারিক জীবনেও আমি আমার ছেলে দিয়ে দেখেছি, বেরোতে চায় না অনেকে। এটা আবার আছে, কিন্তু না ভাল লাগছে না বাবা, বাড়িতেই থাকি। এবং বাড়িতে সে কি করছে, সে হয় ল্যাপটপ নিয়ে বসে আছে, নাহলে মোবাইলে কিছু একটা করছে। এরকম আবার অনীহাও কিছু কিছু জায়গায়, এই বেরো পাড়ার ঠাকুরটা দেখে আয়, বা যা তোর বন্ধু বান্ধব নেই একটু ঘুরে আয়, দুটো প্যারালাল চলে, বেরোতেও চায় না, এরকম দেখেছি। ঠিক না, এটা যেমন রয়েছে, মানে তার পাশাপাশি এরকমটা যে ওই তুমি বললে যে গ্যাপটা আর কি, সেই গ্যাপটা তুমি তোমার কথার মধ্যে থেকে বোঝা গেল তুমি ভাবছো যে
আমাদেরটা আমার মতন, ওদেরটা ওদের মতন, হ্যাঁ। কিন্তু ওদের মতন করেও যদি আমরা ভাবতে পারতাম তাহলে পরে হয়তো খুব একই ভালো রকম হতো। খুব ভালো হতো। হুম। তো এই ভালো হওয়ানোটার কি কোনো রাস্তা নেই আর? হ্যাঁ, কেন না, থাকবে না। তা যেটা করতে হবে, ওই একজন বলেছিল, আমার গৃহশিক্ষক ছিলেন, তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে বলে, বড় হয়ে কি হতে চাস? আমি বললাম মাস্টারমশাই। কেন? বললাম আপনাকে দেখে ভালো লাগে। তখন একটা চমৎকার কথা বলেছিল যে মাস্টারমশাই হতে গেলে বা ছাত্র তার থেকে অনেক কম জানে, তাহলে মাস্টারমশাই যে জায়গাটা জানে সেই জায়গাটা ধরে থাকলে হবে না, তাকে নেমে ছাত্রের জায়গাটায় আসতে হবে, তারপরে ছাত্রর হাতটা ধরতে হবে, নিয়ে দুজনে মিলে উঠতে হবে। আমাদেরও সেটাই করতে হবে এখন। আমাদের নেমে এই জায়গাটায় আসতে হবে, ওদের ওদের জায়গাটায় আসতে হবে, তারপরে একসঙ্গে আবার উঠতে হবে। ওরা টেনে তুলবে, আমরা পারবো না। আমরা আমাদের এই বয়সে ওরা আমাদের টেনে তুলবে, এবং আমাদের ছেলেমেয়েরা তো সেটাই করে। কি বাবা, কি মোবাইল একটা নোকিয়া, বাদ দাও, এখন স্মার্টফোন, তার থেকে শেখা গেল যে হ্যাঁ স্মার্টফোন, এবার সে টাচ ফোন, তারপরে তার থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো তো আমরা জানতাম না। তো যেভাবে আমাদেরও ধীরে 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 লেভেলটা বাড়াচ্ছে আমাদের, মানে পরের প্রজন্মটা, ওইভাবে ওদের সঙ্গেই বাড়তে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, এইটা না মানে ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই, মানে পিছিয়ে পড়াটা তো একটা গেলই, সেটা ধরো বয়সের ক্ষেত্রে এটা পিছিয়ে পড়ার জায়গাটা, একদম। কিন্তু তার পাশাপাশি না ওটা না খুব প্রয়োজন মনে হয়। মানে যত বেশি সময় আসছে, আমরা অতটা হয়তো ফার্স্ট লাইফ লিড করিনি, বা আমি তো এখনো অতটা ফার্স্ট লাইফ হয়তো লিড করছি না, কিন্তু আমার ঠিক আরেকটু পরেরই যারা, আমি ধরে নিচ্ছি বয়সে আমার থেকে 10-12 বছর 15 বছরের ছোট, তারা কিন্তু প্রচণ্ড একটা ফার্স্ট লাইফ লিড করছে। এবং সব থেকে একটা মজার জিনিস তুমি অবজার্ভ করে দেখতে পারবে যে তুমি তোমার ছোটোবেলাটা ভাবো, মানে তোমার 18-19 পৌঁছানো পর্যন্ত সময়টা, বা আমি আমার 18-19 পর্যন্ত পৌঁছানোর সময়টা, 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশই কিন্তু আমরা গার্জিয়ান লেস থাকতাম। মানে স্কুল থেকে এসে ব্যাগটা রেখে বেরিয়ে গেছি, বেরিয়ে কোথায় গেছি, একটা বিশ্বাসের জায়গায় যে ওরা মাঠেই গেছে, এবং ঠিক 7টার সময় ঘরে ফিরবে, ফিরে আসবে, এবং এই পুরো ব্যাপারটা না ফোন, না বাবু তুই কোথায় আছিস, কি করছিস, খেয়েছিস কিনা, এই সমস্ত কোনো ব্যাপার নেই। মানে ওইটাও আর কি, যে হয়তো মাও চাকরি করেন, মা এসে খালি দেখবে যে স্কুল থেকে বেরিয়ে ব্যাগটা যে রেখে গেছি রান্নাঘরে, ওই মানে এঁটো থালাটা রয়েছে কি, হ্যাঁ খেয়েছি, তাহলেই বুঝে গেল যে খেয়ে গেছে। ছেলেটা খেয়েছি। এই যে নিশ্চিন্তের জায়গাটা, যেটা তোমার বাবা মা বা আমার বাবা মায়ের ক্ষেত্রে কাজ করেছে, ওই আমি যেটা বললাম, যারা এখনও 30 পেরোয়নি, এই বয়স পর্যন্ত যারা বিলং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় হওয়াটা এরকমটা নয়। মানে অনেক অনেক বেশি 24 ঘন্টার মধ্যে, আমাদের ক্ষেত্রে যদি আমরা 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টায় গার্জিয়ান লেস থাকতাম, এখনকার কিন্তু আমি গত 10-15 বছর 20 বছরের পরিসংখ্যা যদি দিই, 2-3 ঘন্টার বেশি কিন্তু গার্জিয়ান লেস থাকে না, উল্টোটা। হ্যাঁ, মানে অনেক বেশি গার্জিয়ানের সঙ্গে অ্যাটাচড, এবং মানে সেটা যতই বিরক্তির কারণ হোক ছোটদের ক্ষেত্রে, কিন্তু ব্যাপারটা খুব অ্যাটাচড। এবং সেই ক্ষেত্রে যখনই মানে কর্মঠ এবং পেশাগত জীবনে প্রবেশ করছে, যখনই একটু একটু করে ডিটাচমেন্টের জায়গাটা তৈরি হচ্ছে, ফিজিক্যাল ডিটাচমেন্টটা কিন্তু হুট করে মেন্টাল ডিটাচমেন্ট তৈরি করে দিচ্ছে একদম, ঝট করে একদম, কারণ ওই অনেকে পড়তে বাইরে চলে যাচ্ছে, এবং তখন কিন্তু খেয়েই পাচ্ছে না। প্রচুর মানুষের ক্ষেত্রে, প্রচুর ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ঘটছে, এবং তুমি নিশ্চয়ই তোমার পেশাগত জায়গা থেকে তোমার আশপাশে এরকম প্রচুর দেখতে পাচ্ছ যে মানসিক অবসাদে ভোগা, মেডিকেল পড়তে এসছে, ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে, গোল্ডেন প্রফেশনে তারা ঢুকবে, এক থেকেই হয় জানো তো। একটা তো সেই সন্তান সন্ততি হয়, আর একটা হয় আজকাল তো মলিকিউল, একটা সিঙ্গেল চাইল্ড পরিবার, সেই বাবা মাও খুব একা হয়ে যায়। তারাও মনে করে যে ছেলেটা কবে ফিরবে, হয়তো ছেলে সে চাকরি পেয়ে গেল ব্যাঙ্গালোর বা চেন্নাইতে। তো এই তুমি যেটা বলছো ঠিকই, সেটা হচ্ছে একটা মানসিক অবসাদ দুপক্ষের ওপরেই পড়ে, ঝট করে চলে আসে। যখনই ফিজিক্যাল ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে মেন্টাল ডিস্টেন্সটা এমনভাবে হয়ে যাচ্ছে, সেটা ওর উপরে, মানে যেটাকে হাবি হয়ে যাওয়া বলে আর কি, মানে ওটার উপরে ওটা অনেক বেশি কিন্তু জোর দিচ্ছে। এবং শুধু দূরে যাওয়া নয়, কাছাকাছির ক্ষেত্রেও তাপসের সঙ্গে আমার অনেক সময় এগুলো নিয়ে মানে শেয়ারিং হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা, যে খুব ঘটে, মানে আছেই, মানে তাপসেরই অনেক বন্ধু বান্ধব বা পরিচিত, আমাদের দুজনের কমন পরিচিত, তাদেরকে নিয়ে আলোচনা করতে দিকে দেখেছি, সে দূরেও যায়নি, কোথাও যায়নি, বাড়িতেই সে আছে, কিন্তু পেশা জীবনে প্রবেশ করার পর থেকেই কানেকশন কোথাও একটা ব্যাপারগুলো হয়ে নিয়ে না একদম একটা জলে পড়ার মতন একটা অবস্থা তৈরি হয়ে যাওয়ার ব্যাপারটা, এইটা না কোথাও আমার মনে হয় যে উৎসব বা এই বিষয়গুলো যেহেতু আমাদের গ্যাদারিংয়ের একটা জায়গা, সেটার জন্য দুর্গাপূজা বা কালী পুজো এগুলো বেস্ট।
এবং দুর্গাপূজাতে হয়তো বা ওর সঙ্গে প্রায় 10 বছর পর কোনো একটা বন্ধুর দেখা হলো, সেই বন্ধুটা হয়তো পাশের পাড়ায় থাকে কিন্তু ওর সঙ্গে দেখা হচ্ছে না, হঠাৎ করে সেদিন হলো। এটা এটা একটা বেনিফিট, শারদ উৎসবের বেনিফিট এটা। আর একটা যেটা বারবার বলতে গিয়ে আমি ভুলে যাচ্ছিলাম, এই 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 জেনারেশনে আমাদের জেনারেশনের যে আরেকটা ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে ড্রেস। আমার মনে আছে যে তখন তো আমরা যে সময় এই বয়স, তখন বড় চুল, যেটাকে হিপি চুল বলা হতো, আর প্যান্ট গো প্যান্ট বলা হতো। সেই ঘেরটা কার কতটা বড় মনে আছে? তোমরা দেখোনি বোধহয়। হ্যাঁ, বেশ বড়। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু চুস প্যান্ট থেকে, মানে ওই ঘেরটা ছোট থেকে ব্রেক করে একটা হিন্দি সিনেমা আসলো, সেটার থেকে ব্রেক করে সম্ভবত হরে রামা হরে কৃষ্ণ আসলো বা সেই টাইপের কিছু একটা আসলো, তারপর থেকে সেই বিরাট বড় চুল আর প্যান্টের ঘেরটা বড়। সেটা তো এখন নেই, কালের নিয়মে গেছে সেটা। এখন তো নর্মাল আমরা ড্রেস পরছি, এটা একটা বিরাট। ঠিক। তো কোথাও এই পরিবর্তনগুলো থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা যত বেশি অভিযোজিত হব, অভিযোজনটা যত বেশি চলবে, তত বেশি হয়তো আমরা আবার ওই ফ্যামিলি স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ হয়ে পূর্বাবস্থায় ফিরে আসতেই বা, কেননা কতগুলো জিনিসের প্রতি আমরা আমাদের খুব বেশি করে আনুগত্য থাকে যে যত কিছুই পরিবর্তন হয়ে যাক না কেন, সে মানে হাজার পতির থেকে কোটিপতি যেই বাড়িতেই বিয়ে হোক না কেন, বিয়েতে একটা বেনারসি হলে পরে খুব ভালো হয়। এটা আমাদের ঠাকুরদার আমল থেকে কিন্তু একই জায়গাতেই রয়েছে। আর্থ সামাজিক সাংস্কৃতিক পরিকাঠামো যতই পরিবর্তন হোক না কেন, ওই রকমভাবে যদি আমাদের ইমোশনসের জায়গাগুলো, ঠিক আছে আলাদা খাচ্ছি, নিউক্লিয়ার ফ্যামিলি ফ্ল্যাটে থাকছি, কিন্তু ওই যে সংঘবদ্ধভাবে থাকার যে অ্যাডভান্টেজগুলো, সেই অ্যাডভান্টেজগুলো একটু একটু করে আমাদের মধ্যে বৃদ্ধি পাক, তাহলে পরে হয়তো এই উৎসবগুলো কোথাও আরো বেশি করে একদম যৌক্তিকতা এবং সার্থকতার জায়গা থেকে। হ্যাঁ, আর এখন না এটা খুব দরকারও, তার কারণ একে অন্যের পরিপূরক হয়ে যায় আর কি। সবাই মিলে একসঙ্গে থাকলে কিন্তু ওই বেশ শান্তিও পাওয়া যায়, মানসিক শক্তিটাও পাওয়া যায়। একদম, এবং বিশেষ করে ওই খারাপ সময়গুলো যখন কেউ অসুস্থ থাকি, কেউ কোনো একটা কারণে এটা বিষাদের সময় চলছে, তখন এই পাশে পাওয়াটা তখন খুব ফিল হয়। তো যাই হোক, উৎসবকে কেন্দ্র করে যখন আমরা সকলে একত্রিত হই, তখন এই ধরনের ইমোশনসগুলো আরও বেশি আমাদের মধ্যে বৃদ্ধি পাক এবং আমরা খারাপ থাকবো না, একা থাকবো না, এই ভাবনাগুলোর অপরিহার্যতা অনেক বেশি বৃদ্ধি পাক আমাদের মধ্যে। এবং এই নিয়েই পুজো কাটুক, আগামীর পুজোগুলো এইভাবেই কাটুক। আমরা মহাষ্টমী আড্ডা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আবার সঙ্গীতময় হয়েই আমাদের এই আড্ডা শেষ হোক। আমরা এতক্ষণ ধরে ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাটে আড্ডা দিচ্ছিলাম, চারচোট শিলিগুড়িতে, এবং আমাদের এই পুরো আড্ডাটাকে স্পন্সর করেছে ওম কালেকশনস, শিলিগুড়ি অন্যতম একটি বস্ত্র বিপণী। বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন সেখানে রয়েছে, আপনারা সেখানে গিয়ে পোশাক দেখতে পারেন, অর্ডার করতে পারেন, আপনাদের বাড়িতে সেই পোশাকগুলো পৌঁছে যেতে পারে। তো আমরা ওদের একটা গানের মধ্য দিয়ে আজকের আড্ডা শেষ করব। মানে একদম শেষে চলে এসেছি আমরা। তো একটা এমন গান ছোটবেলায় আমাদের সময় খুব হতো, আর এখন জিনিসটা কিছুটা বন্ধই হয়ে গেছে, যে পুজোর সময় না পুজোর গান, ওই কনসেপ্টটাই এখন ওই কনসেপ্টটা পাওয়া যায় না। পুজোর সময় পুজোর গান, পুজোতে আমরা খুব এক্সাইটেড থাকতাম যে পুজোতে অ্যালবাম বের হবে, ক্যাসেট কিনে আনা, তো ওই ব্যাপারটা কিছুটা এখন বন্ধ হয়ে গেছে। তো একটা এমনই একটা গান যে ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেয় আর কি। আমার বেরঙিনে জীবন, আমার চার দেওয়ালের জীবন, আমার বেরঙিনে জীবন, আমার চার দেওয়ালের জীবন, আমার রাত দুপুরের ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। আমার বেরঙিনে জীবন, আমার চার দেওয়ালের জীবন, আমার রাত দুপুরের ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়।
তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর দিন বদলের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি। ওরে ও মাতাল শোন, ওরে ও পাগল শোন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি, খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। ওরে মন ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যাই। এসকে লাইভে আমাদের মহাষ্টমীর আড্ডা আমরা এখানেই শেষ করছি। আরও একবার ধন্যবাদ জানাই রূপকদাকে, সুজিতকে, তাপসকে এবং সৌরভকে। আগামীকাল মহানবমীর আড্ডায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত পুজো খুব ভালো কাটান। Mango Tree Village Hut. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Hut. What others say about us always matter. Mango Tree Village Hut. A glimpse into the culture and tradition of the authentic Northeast way of life. A wonderful collection of handmade handcrafts from across the region directly from the artisans. Handicraft and handloom products from East and Northeast India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar and you. A must place to visit for art connoisseur and also the venue for the hut. 27 Church Road, Siliguri, West Bengal, India. For contact call 9733005439. Visit our Facebook page The Tree Village Hut. What others say about us always matter.